জয় রাম, জয় গোবিন্দ। কবি রবিচন্দ্র সেন লিখিত আমার জীবন চতুর্থ ভাগ। প্রচারক না প্রবঞ্চক। রাম রাম ঠাকুরের বাড়ি বিক্রমপুর। বয়স 26-27 বৎসর মাত্র। তার মুখে শুনিয়াছি যে তাহার গুরুদেব একজন প্রসিদ্ধ তান্ত্রিক ছিলেন। রাম ঠাকুরের যখন 8 বৎসর বয়স, তিনি মৃত্যুমুখে তাকে বলিয়া যান যে রাম ঠাকুরের সঙ্গে আবার সাক্ষাৎ হইবে। কথাটি শুনিয়া বালকের মনে এক বিপ্লব উপস্থিত হইল। মৃত ব্যক্তির সঙ্গে আবার সাক্ষাৎ হইবে, ইহার অর্থ কি? বালক ইহার কিছুই সিদ্ধান্ত করিতে পারিল না, কিন্তু তাহার প্রাণের এক উদ্যম সঞ্চারিত হইল। তার পড়াশোনায় মন লাগিত না। অবশেষে 12 বৎসর বয়সে গৃহত্যাগ করিয়া নানা স্থানে সন্ন্যাসীর সঙ্গে ভ্রমণ করিতে আরম্ভ করে। একদিন কামরূপে কামাখ্যা দেবীকে প্রণাম করিতে গিয়া মন্দির হইতে বাইর হইবে, এমন সময় পার্শ্ব হইতে কে বলিল, তুই আমার গাঁজা সাজাইয়া দিয়া যা। সে ফিরিয়া দেখিল একজন সন্ন্যাসী। চোখে দেখা হইলে তিনি বললেন, তুই আমাকে চিনতে পারতেছিস না? রাম ঠাকুরের বোধ হইল ওই কণ্ঠস্বর তাহার গুরুদেব। পরে তাহার সঙ্গে বহু বৎসর হিমালয় ভ্রমণ করে এবং মহাত্মাদের কলরবের পরিবর্তন ইত্যাদি বহু অদ্ভুত ব্যাপার দর্শন করে তার গুরুদেব তাকে মা তার মৃত্যু পর্যন্ত সংসার আশ্রমে ফিরিয়া পাঠান। রাম ঠাকুর তাহার গ্রামস্থ একজন ওভারসিয়ারের পাচক হইয়া নোয়াখালী আসেন। গল্পে উঠিল, একদিন সে আর নিকে বসিয়া হঠাৎ বলিয়া উঠিল, আহা, অমুকে শিশুপুত্রটি মরে গেল। বাস্তবে কি নোয়াখালী শহরে অন্য স্থানে ঠিক ওই সময় ওই শিশুটির দৈব ঘটনায় মৃত্যু হইল। তারপর বেনিতে যে জেলখানা প্রস্তুত হইয়াছিল, রাম ঠাকুর তাহার সরকার হইয়া আসিল। লোকে বলিতে লাগিল যে কখন তাহাকে গৃহে আর্নিককে দেখিয়াছে, আবার পর মুহূর্তে রাম ঠাকুর অদৃশ্য হইয়াছেন। কেহ তাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষে হইতে অবতরণ করিতে দেখিয়াছে, সর্পদংশন করিতে গরু মহিষ মারিতে আসিয়াছে, আবার রাম ঠাকুর বারণ করা মাত্র চলিয়া গিয়াছে। নিজে কিছু আহার করেন না, কদাচিৎ দুগ্ধ ফল আহার করেন, অথচ তাহার সুন্দর সবল সুস্থ শরীর, পরসেবায় তাহার পরমানন্দ। জেলখানার ইটকুলের গৃহ পাবলিক ওয়ার্কার্স প্রভুদের বারাঙ্গনা কখন পালে পালে উপস্থিত হন, কিন্তু রাম ঠাকুর তাদের ঘৃণা করা তো দূরে থাকুক, বরং সন্তোষের সহিত নিজে রাধিয়া তাহাদের অতি যত্নে আহার করান এবং মাথা লইয়া পড়িলে তাহাদের আপন মাতাকে ভগ্নির মতো শুশ্রূষা করেন। সেসব নোয়াখালী হইতে অদূরে ভবানীগঞ্জ স্টিমারে উঠিতে হইত। রাম ঠাকুর একদিন এক আত্মীয়কে স্টিমারে তুলিয়া দিয়া ফিরিয়া সেবার সময় রাত্রি হইলে একটি মসজিদে আশ্রয় গ্রহণ করিল। গভীর রাত্রিতে রাম ঠাকুর দেখিল মসজিদ আলোকিত হইয়াছে এবং তাহার গুরুদেব আর 2 জন সন্ন্যাসীর সঙ্গে তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। তিনি বলিলেন যে তাহারা কৌশিকী পর্বত হইতে চন্দ্রনা যাইতেছিলেন। নির্জন স্থান একাকী গভীর রাত্রিতে রাম ঠাকুর ভীত হইয়াছে দেখিয়া তাহাকে দেখিতে আসিলেন। জয় রাম, জয় গোবিন্দ। আর আরেকটি গল্প বহু লোকের মুখে সর্বশেষে রাম ঠাকুর নিজের মুখে শুনিয়াছিলাম। সেই বছর শিব চতুর্দশীতে চন্দ্রনাথে তাহার সঙ্গে সাক্ষাৎ করিবেন বলিয়া তাহার গুরুদেব প্রতিশ্রুত ছিল। রাম ঠাকুর ছুটির দরখাস্ত করিয়াছেন, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিদর্শনে আসিবেন বলিয়া অবশ্যই আর ছুটি দিলেন না।
রাম ঠাকুর শিব চতুর্দশীর প্রাতে বড় মনোদুঃখে বসিয়া গুরুদেবের তাকে কেন এই দর্শন হইতে বঞ্চিত করিলেন ভাবিতেছেন। এমন সময় আবার টেলিগ্রাম আসিল, সে সাহেব আসিবেন না। তার ছুটি মঞ্জুর হইল। রাম ঠাকুর আনন্দে আত্মহারা হইয়া চন্দ্রনাথ দর্শনে ছুটিল, কিন্তু আকস্মাৎ উত্তেজনা ভ্রান্ত হইয়া দক্ষিণ মুখে নাকিয়া উত্তর মুখে চলিল। কিছু দূর গেল, একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হইলে সে বলিল যে রাম ঠাকুর চন্দ্রনাথের বিপরীত দিকে যাইতেছে। তখন ভ্রম বুঝিয়া এক বৃক্ষতলে বড় সন্তপ্ত হৃদয়ে বসিয়া আছেন। এমন সময় এক সন্ন্যাসী আসে উপস্থিত হইয়া রাম ঠাকুর কি চন্দ্রনাথ যাইবে জিজ্ঞেস করিল। রাম ঠাকুর বলিল যে ভ্রমবশত বিপরীত দিকে আসিয়াছে, অতএব সেই দিন আর চন্দ্রনাথে পৌঁছাইবার সম্ভাবনা নাই। সন্ন্যাসী তাহার সঙ্গে যাইতে বলিলেন এবং পাহাড়ের ভিতর প্রবেশ করিয়া পর্বতপথে থাকে সন্ধ্যার পূর্বে চন্দ্রনাথ পর্বতের সানুদেশে উপস্থিত করিলেন। সেই স্থান হইতে চন্দ্রনাথ 24 এবং ফেনী হইতে 30 মাইল পথ। সেই রাত্রি সীতাকুণ্ডে অতিবাহিত করার পর আবার সেই রূপ অজ্ঞাতভাবে তাহাকে আনিয়া ফেনীর উত্তরে একটি স্থানে রাখিয়া গেলেন। সেখানে একজন পেয়াদার সঙ্গে রাম ঠাকুরের সাক্ষাৎ হইতেই সে লুকাইছিল। পেয়াদা তাকে পাকড়াও করিল এবং তাহার দ্বারা মোহাম্মদের এক রাত্রি বিশ্বভ্রমণের ন্যায় এই তীর্থদর্শনের কাহিনী প্রথম প্রচারিত হইল। রাম ঠাকুর দেখিতে কিনাঙ্গ, সুন্দর শান্ত মূর্তি, নিতান্ত পীড়াপিড়ি না করিলে কাহার সঙ্গে সাক্ষাৎ করেন না, কথাও কহেন না। পূর্বে বলিয়াছিলাম তার 8 বৎসর 12 হইতে 12 বৎসর পর্যন্ত বয়স, সামান্য বাল্যশিক্ষা মাত্র হয়েছিল, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝাইয়া দিত। আমি তাকে বড় শ্রদ্ধা করিতাম। মধ্যে মধ্যে আমি তাকে পীড়াপিড়ি করিয়া আমার গৃহে আনিতাম এবং পতিপত্নীর মুখ তুচ্ছিতে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতাম। বলা ভাইল সে পেশাদারী হিন্দু প্রচারক ব্যাখ্যা নহে, পেশাদারী হিন্দু প্রচারকের ব্যাখ্যা নহে। একদিন রানাঘাটে উষাক্ষণে জাগিয়াশ্রী বলিলেন যে তিনি সেবার কালী দর্শন করিতে গিয়া শুনিয়াছিলেন রাম ঠাকুর কালীঘাটে আসিয়াছিল। আমাদের সঙ্গে কোনো দেখা করিল না। তিনি জিজ্ঞেস করিলেন। আমি বললাম, কেমন করিয়া বলিব? মুখ প্রক্ষালন করিয়া আমি অভিষেককে সোফার উপর বসিয়া যে বাইরের দিকে দেখিতেছি, এদিকে আমার সম্মুখ বারান্দায় অধমুখ স্থিরভাবে রাম ঠাকুর দাঁড়াইয়া আছে। আমার বোধ হইল যেন রাম ঠাকুর আকাশ হইতে সে স্থানে অবতীর্ণ হইয়াছে, অন্যথা আমি তাহাকে আসিতে দেখিতে পাইতাম। তাহার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। শুনিয়াছি রাম ঠাকুর এখন সন্ন্যাস গ্রহণ করিয়াছে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপায় কেবলম, গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। লেখাখানা পড়া হয়েছে বেদবাণী 2য় খণ্ডের শ্রী রাম ঠাকুর কবি নবীনচন্দ্র সেন লিখিত আমার জীবনের 4র্থ ভাগ প্রচারক না প্রবঞ্চ। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎ প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি অনুরোধ রইল আমাদেরই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করার। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।